কোথাও যাতায়াতের জন্য আমরা ট্রেনে বাসে কিন্তু কম বেশি সবাই ঘুরে থাকি, কিন্তু ট্রেনে কি কোনো ভয়ঙ্কর ভৌতিক ঘটনা কারোর সাথে ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। শিমুলতলার মাধবী লজ, এই লজে ঘটেছিল একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা, যে ঘটনা শুনলে তোমাদেরও গায়ের লোম খাড়া হয়ে যাবে। সে বছর ঘন ঘন নিম্নচাপের ফলে বর্ষাকালটায় মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। একে তো বর্ষার বৃষ্টি হচ্ছেই, তার ওপর যেদিনই একটু বৃষ্টিটা ধরবো ধরবো করছে সেই দিনই রেডিওতে আবার খবরে কাগজে ঘোষণা করে দিচ্ছে ভয়ঙ্কর এক নিম্নচাপের কথা। যাই হোক, সারাটা বর্ষা এইভাবে কাটাবার পর শরৎ আসার সঙ্গে সঙ্গেই ভাবলাম এবার বুঝি দুর্যোগটা কাটল। এক সুন্দর সকালে হঠাৎ দেখি আঙিনায় শিউলি ফুল ছড়িয়ে পড়ে আছে, মেঘ মুক্ত নির্মল আকাশে পুজো পুজো একটা গন্ধ। আনন্দে নেচে উঠল মনটা। ভাবলাম আর ঘরে বসে থাকা নয়, 2-4 দিনের জন্য বরং চট করে কোথাও থেকে ঘুরে আসা যাক। কিন্তু যাব কোথায়? চা খেতে খেতে টাইম টেবিলের পাতা ওল্টাতে ওল্টাতে আমি দেখতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল নতুন একটা সাপ্তাহিক ট্রেন নর্থ বিহার এক্সপ্রেস চালু হয়েছে। ট্রেনটি প্রতি শুক্রবার রাত 11টায় ছাড়ে, শিমুলতলায় পৌঁছায় সকাল 6টায়। ভাবলাম অনেক জায়গা তো গেছি, কিন্তু শিমুলতলায় কখনো যায়নি, অতএব শিমুলতলা থেকেই ঘুরে আসি না কেন, কেমন হয় ব্যাপারটা? এই মনে করে জামাটা আর পাঞ্জাবিটা পরে যখন বেরোতে যাচ্ছি, ঠিক তক্ষুনি অপ্রত্যাশিতভাবে সুজয় এসে হাজির হলো। সুজয় আমার দীর্ঘদিনের বন্ধু। বলল, কি ব্যাপার রে, এমন অসময়ে চললি কোথায়? কয়দিন পর একটু হাঁপ ছেড়ে ভাবলাম তোর বাড়ি এসে চুটিয়ে একটু আড্ডা দেব, আর তুই শেষকালে কেটে পড়ছিস। আমি যেন আকাশে চাঁদ হাতে পেলাম। বললাম, ভাগ্য ভালো যে ওই জন্যে বেরিয়ে পড়িনি। আমি এই বিরক্তিকর আবহাওয়ায় বড় বেশি বোর বোধ করছিলাম রে নিজেকে। তাই চারিদিকে যে এই বিশ্রী জলময় অবস্থা, সেই জন্য একঘেয়েমি কাটাতে একঘেয়েমির হাত থেকে পালিয়ে বাঁচতে চাইছিলাম। সেই জন্যই হাওড়া স্টেশনে যাচ্ছিলাম আজ রাতের গাড়িতে একটা বাথ রিজার্ভেশনের ধান্দায়। যাবি কোথায়? শিমুলতলায়। তুই যাবি? এত তাড়াতাড়ি কি করে যাব রে? কোনো প্রস্তুতি নেই, কিচ্ছু নেই, একেবারে আজই। আরে এ তো কাশ্মীর কিংবা সিমলা নয়, এ তো শিমুলতলা। এর আবার প্রস্তুতি কিসের? তোর কিট ব্যাগে কটা তুই জামা গুছিয়ে নিবি, খরচ খরচা সব আমার। সুজয় উৎসাহিত হয়ে বলল, তাহলে আমি রাজি আছি, খরচ খরচা যখন তোর, 2-4টে জামা গুছিয়ে নিতে কতক্ষণ। মনের মতো একজন সঙ্গী পেয়ে আনন্দে ভরে উঠল আমার মন। দুইজনে হাওড়া স্টেশনে গিয়ে রাতের গাড়িতে রিজার্ভেশন করিয়ে আনলাম। রাত 11টায় ট্রেন। সুজয়ের সঙ্গে কথা হলো 9টার মধ্যেই ও চলে আসবে আমার কাছে, তারপর আমরা একই সঙ্গে রওনা দেব। যাই হোক, বাড়ি ফিরে স্নান খাওয়ার পর সারাটি দুপুর ধরে গোছগাছ করতে লাগলাম। আসলে এই বর্ষায় অথবা বর্ষার পরে পাহাড়ি অঞ্চলগুলো আমার খুব ভালো লাগে, কেননা বৃষ্টি স্নাত গাছপালা থেকে একটা মিষ্টি সোঁদা গন্ধ বেরোয়, ভিজে মাটি থেকে চমৎকার একটা মেঠো সুবাস পাওয়া যায়। তাই নতুন দেশে যাওয়ার উল্লাসে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরিপাটি করে সুটকেসটা গুছিয়ে ফেললাম। কিন্তু এত আনন্দ, এত গোছগাছের মধ্যেও হঠাৎ এক সময় দেখি আকাশ কালো করে কি ভয়ঙ্কর মেঘ উঠেছে। আবার কি নিম্নচাপ, কে জানে। খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকালাম। এদিকে ভাদ্রের চড়া রোদ, অন্যদিকে আকাশের ঈশানে মহাপ্রলয়ের সূচনা হয়েছে। দেখতে দেখতে সেই মেঘ আকাশময় ছড়িয়ে পড়ল। তারপর
তারপর খুব ঠান্ডা বাতাস বয়ে গেল আমাদের শরীরের উপর দিয়ে। তার ওপরে শুরু হলো প্রবল প্রবল বর্ষণ। কিছু সময়ের মধ্যেই রাস্তায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেল। অবিশ্রান্ত বৃষ্টিধারায় ডুবে গেল সব। সন্ধ্যের মুখে বেগ একটু কমলেও বৃষ্টিপাত সমানে চলতে লাগলো। আমার বাড়ি থেকে সুজয়ের বাড়ি অন্তত 0.5 ঘন্টার পথ হবে। এই দুর্যোগে সে কিছুতেই আসতে পারবে না। আমি বা যাব কি করে? তাই যাওয়ার আশা ত্যাগ করে ঘরে বসে গল্পের বই পড়তে লাগলাম। এদিকে রাত 9টা বাজার সঙ্গে সঙ্গেই দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলেই দেখি সুজয়। কালো একটা বর্ষাতি পরে কিট ব্যাগ কাঁধে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বলল, এই দুর্যোগে কি করে এলি তুই? না এলে তুই কি ভাবতিস বল? কি আর ভাবতাম, এত দুর্যোগে মানুষ বেরোতে পারে? যাক, এসে ভালোই করেছিস। রাস্তায় এখন জল কীরকম রে? কোনো রকমে যাওয়া যাবে। তাহলে আর দেরি করি লাভ নেই, বুঝলি? চল বেরিয়ে পড়ি, আর দেরি করলাম ঠিক হবে না। আমি তো তৈরি ছিলাম। সুটকেসটা হাতে নিয়ে ঘরে তালা দিয়ে বাইরে এসেই একটা টানা রিক্সা ধরে সোজা হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন তখন প্ল্যাটফর্মে এসে গেছে। প্রতিদিনের দেখা সেই হাওড়া স্টেশনের আজ একেবারে অন্যরকম চেহারা। খাঁ খাঁ করছে ট্রেন চত্বর। স্টেশন চত্বর পুরো ফাঁকা। মাঝে মাঝে 2-1টা যাত্রীবিহীন লোকাল ট্রেন আছে। দূরপাল্লায় গাড়িগুলি সবই প্রায় ফাঁকা। বহু লোক এই দুর্যোগে আসতেই পারেনি। আমরা যাওয়ার পরই দেখলাম একজন রেল কর্মচারী রিজার্ভেশনের চার্ট হাতে নিয়ে প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায় সেঁটে দিল। কিন্তু চার্টের দিকে তাকিয়েই চক্ষু স্থির। এ তো বৃষ্টির জন্য নয় রে। দেখলাম এত বড় গাড়িটায় একটি বগিতে মাত্র আমাদের 2 জনের নাম লেখা, আর একটিতে আছে 5 জন মাত্র। বাদবাকি সব সাদা, ইংরাজিতে লেখা NILL। ওমা! সুজয় বলল, কি ব্যাপার বলতো? একজন কোচ অ্যাটেন্ডেন্ট বললেন, ট্রেনটা আসলে নতুন তো, সবে মাত্র চালু হয়েছে। অনেকেই জানে না, তাই এই অবস্থা। তাছাড়া ভিড় না হয় বলে এই গাড়িতে সচরাচর কেউ রিজার্ভেশনও করায় না। বিনা রিজার্ভেশনেই এই গাড়িতে সারা রাত শুয়ে যাওয়া যায়। কি আর করি, আমরা দুজনে ভয়ে ভয়ে আমাদের জন্য নির্দিষ্ট বগিতে ঢুকে বসলাম। সত্যি বলতে কি, এত বড় বগিতে আমরা 2 জন, এ যেন ভাবাই যায় না। সুজয় না এলে আমি তো আসতামই না। এলেও আমি এ যাত্রা যাওয়া বাতিল করে দিতাম। বৃষ্টির বেগ হঠাৎ খুব বেড়ে গেল। ট্রেন ছাড়বার সিগন্যালও হয়ে গেছে। এমন সময় 2 জন RPF এসে বললেন, এই বগিতে কি আপনারা 2 জন? আমি বললাম, হ্যাঁ। তাহলে এক কাজ করুন, পাশের বগিতে 5 জন আছেন, আপনারা বরঞ্চ সেখানে চলে যান। সাধারণ যাত্রীদেরও আমরা এই বগিতে ঢুকিয়ে নিয়েছি। সেখানে পুলিশ গার্ড থাকবে। প্রত্যেক বগি থেকে আমরা লোকজন সরিয়ে আনছি। আমি সুজয়ের দিকে তাকিয়ে বললাম, কি করবি রে? যা করবার তাড়াতাড়ি করুন, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এখনই ছাড়বে। এই বলেই ওরা নেমে গেল। এই নিষেধাজ্ঞার পর আর তো থাকা উচিত নয় ভেবে আমি পাশের বগিতে যাওয়ার জন্য তৎপর হলাম। সুজয় অবশ্য যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহ দেখালো না, কিন্তু আমার গেটের কাছে যেতেই ট্রেন ছেড়ে দিল। আমি তবুও নামতে যাচ্ছিলাম। সুজয় আমাকে পেছন থেকে টেনে ধরল। এই করছিস কি বলতো? এমন কখনো রিস্ক নেয়? যেরকম বুঝলাম যে বর্ধমানে নেমে আমরা বগি পাল্টে নেব, যদি আমাদের সেরকম ভয় লাগে, বুঝলি? সেরকম বুঝে আমরা বর্ধমানে অন্য বগিতে যাব, সেটাই বরঞ্চ ভালো হবে। এত রিস্ক নেওয়ার কী দরকার? আমরা দরজায় লক এঁটে ভেতরে এলাম। রাত 11টার ট্রেন, সামনে কোনো বাধা নেই, লাইন একেবারে ক্লিয়ার। তাই ছেড়েই গতি ধরে নিল ট্রেনে। বৃষ্টিও গতির সঙ্গে পাল্লা দিয়ে সমানে ঝরে চলেছে।
জানলার কাঁচ নামানো সত্ত্বেও বাইরের ঝাপটা ভেতরে ঢুকছে। সুজয় বলল, একটা কাজ করলে হয় না? আমি বললাম, কী কাজ বল? তাহলে আর কোথাও নামা ওঠা দরকার হবে না। এই বগিটা চারিদিকে যে দরজাগুলো আছে ভেতর থেকে লক করে এর মধ্যে যে লেডিস কুপেটা আছে, আমরা দুজনে সেখানে শুয়ে থাকলে কেমন হয়? তাহলে আর এত বড় বগিটা শূন্যতা আমাদের চোখ মেলে দেখতে হবে না। কোনো রকমে দুটো চোখ এক করে ঘুমিয়ে পড়তে পারলে এক ঘুমে সকাল হয়ে যাবে। আমি বললাম, চমৎকার আইডিয়া। বলেই চারিদিকের গেটের ছিটকানি টিটকানি এঁটে কূপের ভেতরে লক করে দিলাম। এইবার সারা রাতের মধ্যে গেট খুলে কাউকে আর ভেতরে ঢুকতে দিচ্ছি না। রাত অনেক হয়েছে। সঙ্গের খাবার খেয়ে শেষবারের মতো একবার টয়লেট গেলাম, হাত পা মুখ ধুয়ে একটু হালকা হতে। কিন্তু টয়লেটের ভেতরে ঢোকা মাত্রই কেমন মোমো করে উঠল একটা মিষ্টি গন্ধে। মিষ্টি গন্ধে পুরো বাথরুমটা একবারে আচ্ছন্ন হয়ে আছে। আমিও আচ্ছন্ন হয়ে গেলাম। সেই সঙ্গে হঠাৎ একটা নিদারুণ ভয়ে গাটা কেমন শিশির শিশির করে উঠল, গায়ে কেমন কাঁটা দিয়ে দিল। সে কি দারুণ ভয়! ভয়ের কোনো কারণ কিন্তু ছিল না, তবুও ভয়। তাই চট করে বেরিয়ে এলাম। আমার হয়ে গেলে সুজয় ঢুকলো বাথরুমে। সেও বেরিয়ে এসে বলল, ভারী চমৎকার একটা মিষ্টি গন্ধ, তাই না? আমি অতি কষ্টে বললাম, হ্যাঁ। তুই খুব ভয় পেয়েছিস মনে হচ্ছে। কই? আমি বললাম, না তো, তোর মুখ দেখেই মনে হচ্ছে। তারপরে একটু হেসে বললাম, আসলে আমার মনে হয় কোনো ব্যাপারী এই বগিতে করে নিশ্চয়ই গোলাপের ঝাঁকা নিয়ে যাচ্ছিল, বুঝলি? তাই হবে। ঠিক আছে, তোর যদি ভয় করে আর এদিকে না এলেই তো হলো রে। এখন আমরা চুপচাপ শুয়ে পড়ি, চল। এত বড় বগিতে আমরা মাত্র 2 জন, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক কথা। আমরা আর দেরি না করে কূপের মধ্যে 2 জনে 2টো মিডল বার্থ নিলাম, দিয়ে শুয়ে পড়লাম। তার কারণ লোয়ার বার্থে বাইরের জলের ঝাপটা কাঁচের জানলা বাঁধা টোপকে ভেতরে গড়াচ্ছিল তাই। আবার বার্থে ছাদের জল কাঁচের ফাঁক দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। মাঝের বার্থে সেসব ঝামেলা নেই। শোয়া মাত্রই ঘুম। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম আমরা। রাত তখন যে কত হবে কে জানে। বাইরে প্রবল বর্ষণ। ট্রেন দুর্গাপুরে থেমেছে। বেশিক্ষণ নয়, মিনিট 5 থামার পরেই ছেড়ে দিল ট্রেন। এমন সময় মনে হলো কে যেন ছুটে এসে ট্রেনের হাতল ধরে ঝুলে পড়েছে। তারপরে দমদম দমদম করে ধাক্কা দিচ্ছে দরজায়। আমি উঠতেই যাচ্ছিলাম। সুজয় হাতটা চেপে ধরে আমায় বলল, একদম খুলবি না, যেই হোক মরুক বেটা। আবার শব্দ। এবার মেয়েলি গলায় করুণ কণ্ঠের অনুরোধ, ভেতরে কে আছেন? দয়া করে দরজাটা খুলুন, না হলে আমি এবার পড়ে যাব। আমি বললাম, সুজয় প্লিজ। সুজয় বলল, না মরুকো, এইভাবে উঠেছে কেন? এবার রীতিমতো রেগে গেলাম আমি। বললাম, এমন অমানুষের মতো ব্যবহার করিস না। একটি অসহায় মেয়ে এই দুর্যোগে চলন্ত ট্রেনের হাতল ধরে ঝুলছে, আর আমরা স্বার্থপরের মতো শুয়ে শুয়ে ঘুমাবো? এ হয় না। সুজয় বলল, কার মনে কি আছে তুই জানিস? এটা জানাজানির ব্যাপার নয়। এখনই একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি সুজয়কে বললাম। ওদিক থেকে তখন কাতর প্রার্থনা শুরু হয়ে গেছে, প্লিজ একবার দরজাটা খুলুন, দোহাই আপনাদের, আমি আর ঝুলতে পারছি না। আমার এক হাতে ভারী স্যুটকেস, আমি এখনই হাত ফসকে পড়ে যাব। আপনারা কি চান আমি মরি? এই কথার পর আর আমি থাকতে পারলাম না। সুজয়ের আপত্তি না শুনে নিজেই গিয়ে দরজার লক খুলে ঢুকিয়ে নিলাম মেয়েটিকে। অষ্টাদশ তরুণী, অপূর্ব মুখশ্রী, তুলনা মেলা ভার, গায়ের রং চাঁপার মতো ফর্সা, বৃষ্টিতে ভিজে শরীরটা পুরো সপ সপ করছে বেচারির। ভেতরে ঢুকে সুটকেসটি নামিয়ে রেখে বলল, সত্যি
কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাকে। আমি বললাম, এইভাবে চলন্ত গাড়িতে কেউ ওঠে? বলেই দরজাটা আবার ছিটকানি এঁটে দিলাম। মেয়েটি দু চোখে যেন আগুন জ্বলে উঠল। এ কি, এ কি করছেন? আবার লক করছেন দরজায়? খুলুন, খুলে দিন বলছি। এইভাবে দরজা বন্ধ করে ভেতরে শুয়ে থাকলে রাত দুপুরে লোকজন ওঠানামা করবে কি করে, সেটা একবার ভেবে দেখেছেন? আমি বললাম, এই দুর্যোগের রাতে লোকজন কোথায়? তাছাড়া এই বগিতেও আমরা মাত্র 2 জন, আপনাকে নিয়ে 3। সে আপনারা 2 জনই থাকুন আর 1 জনই থাকুন, দরজায় লক করা কখনো উচিত নয়। দেখুন তো কত কষ্ট পেলাম আপনাদের জন্য। সুজয় তখন কূপের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। বলল, খুব তো জ্ঞান দিচ্ছেন। লাইনের অবস্থা জানেন? এই উদারতার সুযোগে কোনো বদ লোক গাড়িতে উঠে যদি লিভার বাল দেখায়, তখন কি হবে? বন্দুক টন্দুক যদি দেখায় কি হবে? ছিনতাইবাজের কোনো অভাব আছে? বৃষ্টি ভেজা মেয়েটি তখন ঠক ঠক করে কাঁপছে। সুজয়ের কথায় একটু নরম হয়ে বলল, কিছু মনে করবেন না। আমি অবশ্য বিপদের ওই দিকটা কেউ জানি চিন্তাই করিনি। সুজয় বলল, কাউকে কিছু বলার আগে অনেক কিছু চিন্তা করবেন। আসুন ভেতরে। মেয়েটি আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমাদের ঘুমের দফা রফা হয়ে গেল। সব ঘুম শেষ। সে কূপের মধ্যে ঢুকেই তার স্যুটকেসের আপার বার্থে রেখে নিজে লোয়ার বার্থে কষ্ট করে বসে রইল। আমি বললাম, আপনি একটা কাজ করুন, আমরা বাইরে যাচ্ছি, আপনি ভিজে জামা কাপড় ছেড়ে ফেলুন, না হলে এই অবস্থায় বেশিক্ষণ থাকলে আপনার শরীর খারাপ করবে। মেয়েটি বলল, কিছু হবে না আমার। এমন সময় হঠাৎ গাড়ির আলোগুলো সব ফটাফট ফটাফট নিভে গেল। আমি বললাম, আমার কথা শুনুন, শাড়িটা বদলে নিন, না হলে নিজেই কষ্ট পাবেন। বেশ, আপনি যখন এত করে বলছেন তখন তাই হোক বলেই স্যুটকেস নেওয়ার জন্য মেয়েটি উঠে দাঁড়ালো। আবার আলো জ্বলে উঠল। মেয়েটি কূপের বাইরে গিয়ে পোশাক পরিবর্তন করে হাসি মুখে আবার এলো ভেতরে। আমি ওর বসবার সুবিধার জন্য মিডল বার্থটা নামিয়ে দিলাম। সুজয় এখন ওই পাশের বার্থে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমি মেয়েটিকে বললাম, আপনি চাইলে আমরা কিন্তু কূপের বাইরে চলে যেতে পারি। মেয়েটি বলল, কোনো দরকার নেই। তাছাড়া আমাকে কাছাকাছিই নেমে যেতে হবে। যদি ঘুমিয়ে পড়ি তো মুশকিল হয়ে যাবে। এই পথটুকু যাওয়ার জন্য আপনি রাত্রে গাড়ি ধরলেন কেন? তাও এভাবে একা? মেয়েটি সে কথার উত্তর না দিয়ে বলল, আমার কথা থাক, আপনারা কোথায় যাচ্ছেন সেটা বলুন। আমরা শিমুলতলা যাচ্ছি, আমি বললাম। মেয়েটি বলল, কেউ আছে বুঝি সেখানে? আমি বললাম, কেউ নেই, এমনিই বেড়াতে যাচ্ছি। মেয়েটি বলল, কোথায় উঠবেন ঠিক করেছেন? আমি বললাম, আমাদের এক বন্ধু বলে দিয়েছে রানীকুটিতে উঠতে। ওখানে যদি জায়গা না পান তাহলে অন্য কোথাও উঠবেন। মেয়েটি হঠাৎ করে বলল, আপনারা একটা কাজ করুন না, মাধবী লজে উঠবেন। আপনি কখনো উঠেছিলেন ওই লজে? আমি জিজ্ঞাসা করলাম। মেয়েটি বলল, না না, ওখানে মানে শিমুলতলায় আমার মেজো মাসি থাকেন, আমি প্রায়ই যাই, খুব ভালো জায়গা। আমার তো গেলে আর আসতেই ইচ্ছা করে না। তাহলে চলুন আমাদের সঙ্গে, আমি বললাম। আপনি থাকলে খুব ভালো হবে। আপনার সাহায্য নিয়ে চারিদিকটা বেশ ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবো। আপনিও এই সুযোগে আর একবার আপনার মাসির বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন। মেয়েটি বলল, যেতে খুব ইচ্ছা করছে, তবে এখন আমার যাওয়ার কোনো উপায় নেই জানেন, বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিছু যদি মনে না করেন, আপনাকে একটা দামি জিনিস দেবো, সেটা দয়া করে আমার মাসির বাড়িতে পৌঁছে দেবেন। আমি বললাম, দেখুন আমি নিশ্চয়ই দেব, কিন্তু আমরা আপনার সম্পূর্ণ অপরিচিত, আপনি বিশ্বাস করে দামি জিনিসটা আমাদের হাতে দেবেন? ধরুন যদি আমরা বিশ্বাসঘাতকতা করি। মেয়েটি একটু হাসল, তারপরে বলল, তা আপনারা করবেন না, আমি মানুষ চিনি। আমি বললাম, বেশ দেবেন, কিন্তু সেই দামি জিনিসটা কি? মেয়েটি বলল, যখন দেব তখনই দেখতে পাবেন। আমার যাওয়ার উপর থাকলে আমি গিয়ে
দিয়ে আসতাম, আমার যদি যাওয়ার কোনো উপায় থাকতো। আমি বললাম, উপায় নেই। কিন্তু কেন? মেয়েটি বলল, কি হবে জেনে? আপনি বড় সেন্টিমেন্টাল, শুনে আপনি সহ্য করতে পারবেন না। আপনার ওই বন্ধুটি তো দরজাই খুলতে দিচ্ছিলেন না আপনাকে, আপনি জোর করে খুলে দিলেন, তাই না? সত্যি, সবাই যদি আপনার মতো হতো। আমার বন্ধু যে দরজা খুলে দিচ্ছিল না, সে আপনি কি করে জানলেন? আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম। মেয়েটি একটু হেসে বলল, আমি সব জানতে পারি। তা জানুন, কিন্তু আমিও আপনার সব কথাই জানতে চাই। মেয়েটি ম্লান মুখে একটুক্ষণ চুপ করে থেকে বলল, শুনবেন, বলেই উঠে দাঁড়ালো। আমি বললাম, কোথায় যাচ্ছেন? মেয়েটি বলল, একবার টয়লেট থেকে আসি, এসে আমি আপনাকে সব বলছি। মেয়েটি দরজার লক খুলে টয়লেটের দিকে গেল। ও বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের ভেতরটা সেই ঝাঁঝালো গোলাপি গন্ধে ভরে উঠল। সঙ্গে সঙ্গে হু 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 করে বাতাস ঢুকতে লাগলো কামরার মধ্যে। এমনি শোনা গেল গেটের পাল্লা দড়াম দড়াম শব্দ। সর্বনাশ! মেয়েটি লকগুলো খুলে দিচ্ছে নাকি? সুজয় তখন গভীর ঘুমে ঘুমিয়ে আছে, পুরো ঘুমে মগ্ন। আমি ওকে ডেকে তুললাম, বললাম, এই, তোর কথা না শুনে আমি খুব ভুল করেছি রে ভাই। মেয়েটি নিশ্চয়ই কোনো দুষ্টু চক্রের সঙ্গে জড়িত, জানিস। টয়লেটে যাওয়ার নাম করে দরজার লকগুলো খুলে দিচ্ছে, দেখ, পরে স্টেশনে নির্ঘাত ডাকাত পড়বে। সুজয় লাফিয়ে নামলো বার থেকে। বলিস কি রে? হ্যাঁ, ওই দেখ না, দরজাটা খোলা। সুজয় রেগে বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার সঙ্গে চালাকি? আমি জানতুম বলেই বারণ করেছিলাম। কই, চল তো দেখি কোথায় গেল। আমি বললাম, টয়লেটে গেছে। কিন্তু আমাদের এই কূপের ভেতরটা কেমন ফুলের গন্ধে ভরে উঠেছে, দেখছিস? ভরে ওঠাচ্ছি, এই বলে গেল টয়লেটের দিকে সুজয়। আমিও গেলাম সুজয়ের সঙ্গে। প্রথমে গেটের পাল্লা দুটো লক করে দিলাম, কিন্তু দিলে কি হবে, সঙ্গে সঙ্গে সশব্দে আপনা থেকেই ধমাধম ধমাধম পাল্লাগুলো খুলে গেল, দুটো পাল্লাই। আর পাল্লাগুলো খুলে যাওয়ার পরেই একটা ঠান্ডা স্রোত শরীরের উপর দিয়ে কেমন যেন বয়ে গেল। সুজয়ের কিন্তু এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। সে সোজা এগিয়ে গিয়ে টয়লেটের দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মুখোমুখি দুটো দরজাই একই অবস্থা, কিন্তু মেয়েটি গেল কোথায়? তাকে আর দেখা যাচ্ছে না। কিন্তু কেন? ভয়ে কাঠ হয়ে গেলাম আমি। সুজয়ের প্রবল আপত্তি সত্ত্বেও আসানসোলে গাড়ি থামলে বগি বদল করলাম। মেয়েটি সুটকেস তেমনি পড়ে রইল কূপের ভেতরে, ওতে আমরা হাতও দিলাম না। সে রাতটা প্রায় জেগেই কাটালাম। পরদিন খুব ভোরে ট্রেন এসে শিমুলতলায় থামলে নেমে পড়লাম আমরা। শিমুলতলার আকাশে কোনো মেঘ নেই। শিমুলতলার প্রাকৃতিক পরিবেশ ভোরের আলোয় অপরূপ সাজে সজ্জিত। আমরা স্টেশনে নেমে দু একজনকে জিজ্ঞাসা করে রানীর কুটিরের দিকে চললাম। স্টেশনের বাঁ দিক দিয়ে যে পথটি লীলাবরণ ঝর্ণার দিকে চলে গেছে, সেই পথ ধরেই আমরাও গেলাম। থানার পাশ দিয়ে অনেকটা হেঁটে যাওয়ার পর দূরের ঝাঁঝার পাহাড়গুলো স্পষ্ট দেখতে পেলাম। তারপর লাল মাটির আঁকা বাঁকা পথে দু একটি দিঘি সরোবর পার হতেই চোখে পড়ল মাধবী লজ। আমরা মাধবী লজ ছেড়ে রানীকুটিতে এলাম। কিন্তু বিধিবাম, এখন সিজন টাইম নয় বলে রানীকুটির অধিকাংশ ঘরই মালগুদামে পরিণত হয়েছে। তাই বাধ্য হয়েই মাধবী লজে উঠতে হলো। মাধবী লজের দারোয়ান, কেয়ারটেকার, যাই বলা যাক না কেন, সবই ওই গফুর। ও কেয়ারটেকারও বটে, ও দারোয়ানও বটে। বেশ লম্বা চওড়া লোকটি, বয়স ওই 60-65 কাছাকাছি হবে। প্রচণ্ড ভদ্র ব্যবহার, ভদ্রলোক। আমরা যেতেই খুব আগ্রহের সঙ্গে একটি ঘর খুলে দিল আমাদেরকে। খুব যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তা কিন্তু বলা যাবে না, মাঝারি গোছের, তবে বেশ বড় সড়ো। বাথরুম লাগোয়া, কল আছে কিন্তু জল নেই।
বাইরে একটা ইদারা আছে, সেখান থেকে জল এনে ভরতে হবে। এই ঘরের লাগোয়া আরেকটি ঘর আছে, সেটি আকারে একদম ছোট, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বললাম, এই ঘরটাই আমাদেরকে দাও না গফুর, 2 জন তো আমরা, ছোট ঘরই আমাদের পক্ষে ভালো। গফুর বলল, না বাবু, ও ঘর ভাড়া হয়ে গেছে, একজনে আসার কথা, না হলে ওটাই আপনাদের দিতাম। 2টি ঘরের মাঝখানে দরজা, দরজাটার শিকলটা আমাদের দিকে। গফুর দরজার শিকল তুলে দিল, বলল, এই দরজা একদম খুলবেন না বাবু, ও ঘরে যাওয়ার চেষ্টাও করবেন না। ওরা তাহলে যাতায়াত করবে কোন দিকে? আমি বললাম, ওদিকে আর একটা দরজা আছে, সে দরজার তালা দেওয়া, চাবিটা খুলে আমি কোথায় রেখেছি মনে পড়ছে না, চাবি আমি খুঁজে পাচ্ছি না। তা না হলে ও ঘরে গিয়ে ওই দরজার ছিটকানি আমি এঁটে দিয়ে আসতাম। আমি বললাম, গফুর, ওই ঘরটাই আমাদের চাই, ওরা এলে তুমি বরং ওদেরকে এই ঘরটা দিয়ে দিও। ऐसा कभी नहीं हो सकता, ওরা আমাদের পুরানা আদমি আছে, হর ওয়াক্ত আসেন এখানে, তাই ওই ঘরটাই ওনাদের পছন্দ, অ্যাডভান্স রুপিয়া ভি পাঠিয়ে দিয়েছেন, কাজেই ডাবল ভাড়া দিলেও ও ঘর আমি আপনাদের দিতে পারবো না, দেব না। বেশ, তোমার অসুবিধা থাকে দিও না, আমরা বরং অন্য কোথাও চলে যাই, জব কি মর্জি। তবে এই ঘর ছাড়লে কিন্তু খুব ভুল করবেন। কেন, এখানে কি আর কোথাও ঘর খালি নেই? নেহি, এই সময় এখানে কোনো লোক আসে না, কিন্তু তোমার এখানে বাথরুমে তো জল নাই, জলের অভাব, সেজন্য আমি আছি। গফুর বলল, আমি ইদারা থেকে পানি তুলে এনে দিব আপনাদের, যাওয়ার সময় 2-5 টাকা বকশিস দিয়ে দিবেন আমাকে। আমরা আর কি করি, মাধবী লজেই রয়ে গেলাম। ঘরে জিনিসপত্র রেখে দরজায় তালা দিয়ে ঘুরে বেড়াতে লাগলাম শিমুলতলার পথে পথে। চারিদিকে ভিজে লাল মাটি আর সবুজের সমারোহ। এখনও এত গাছপালার ঘনত্ব খুব কম জায়গাতেই দেখা যায়। পায়ে পায়ে আমরা লাট্টু পাহাড়ের দিকে এগোলাম। জায়গাটা বেশ নির্জন এবং এলাকার প্রাকৃতিক দৃশ্য বেশ চমৎকার। আমরা অনেকক্ষণ ধরে লাট্টু পাহাড়ে বেরিয়ে আসার সময় যখন ঘরে ফিরলাম, তখন চড়া রোদ্দুরে চারিদিকে ঝাঁ ঝাঁ করছে। আমরা এসে ইদারা জলে স্নান করে মোড়ের মাথায় গিয়ে একটা দোকানে 2টো ভাত ডাল খেয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। এ ঘরের পাশাপাশি 2টো খাট পাতা, একটাতে আমি, অন্যটিতে সুজয়। শুয়ে শুয়ে আমরা গত রাতে সেই রহস্যময়ী ব্যাপার আলোচনা করতে লাগলাম। সুজয় অবশ্য একটু গম্ভীর, কাল রাত থেকেই ও যেন কীরকম হয়ে গেছে। আমি বললাম, মেয়েটার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি, ভুল তো নিইনি বল। এইভাবে দুমদাম দরজা খুলে যাওয়া, টয়লেট থেকে অদৃশ্য হওয়া, আর এই গোলাপ ফুলের গন্ধ, এর থেকে আমরা কি ধারণা করতে পারি বলতো? সুজয় গম্ভীর স্বরেই বলল, যা করবার কর, অর্থাৎ কিনা আমরা ভূতের পাল্লায় পড়েছিলাম, তাই না? ভূত ছাড়া আর কিছুই নয়, ওটা একটা পেতনি ছিল। ভাগ্যে বুদ্ধি করে কামরাটা বদল করে নিয়েছিলাম, না হলে কি যে হতো। তবে মেয়েটি খুবই ভালো, ভূত পেতনি যেই হোক না কেন আমাদের সঙ্গে কিন্তু কোনো রকম কোনো দুর্ব্যবহার করেনি বললেই হলো। এইভাবে অদৃশ্য হয়ে যাওয়া, দুমদাম করে দরজা খুলে দেওয়া, এগুলো বুঝি ভদ্র ব্যবহারের নমুনা? হ্যাঁ, তা না হয় তো নয়, তবে আমার মনে হয় ওসবের মধ্য দিয়ে ও নিশ্চয়ই ওর অস্তিত্বের অলৌকিকত্ব বোঝাতে চেয়েছিল, বুঝলি? ওর মনে কোনো বদ মতলব থাকলে ও নিশ্চয়ই অন্য কোনোভাবে ভয় দেখাতো আমাদের। এইভাবে কথা বলতে বলতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বিকেলে আমরা বেড়াতে বেরিয়ে দূরে ঝাঁঝার পাহাড়গুলো দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলাম। সন্ধে উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও আমরা সেই নির্জন প্রাকৃতিক লীলাভূমিতে বিচরণ করে আবার যখন মাধবী লজে ফিরে এলাম, তখন দেখি আমাদের পাশের ঘরে আলো জ্বলছে, খুটখাট শব্দও শোনা যাচ্ছে। তার মানে যাদের আসবার কথা ছিল তারা এসে গেছে।
আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। একবার ভাবলাম আমাদের এদিকে দরজার শিকল তো দেওয়া আছে, ঝনঝন করে নাড়া দিই, ওদিকে ডাকি এবং 2 ঘরের দরজা খোলা রেখে দিই। অনেক রাত পর্যন্ত গল্প করি। আবার ভাবলাম কী দরকার, যদি ওরা অন্য কিছু মনে করে। তাই মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেদের মধ্যেই নানা বিষয়ের আলোচনা চালিয়ে যেতে লাগলাম। সুজয় বলল, এই সময় গফুরটাকে পাওয়া গেলে খুব ভালো হতো বুঝলি, ও না থাকলে কি করতো বলতো। ওকে বলতাম ওদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে বুঝলি, ও যদি থাকতো না, পাশের ঘরে বলতাম পাশের ঘরে ওদের সঙ্গে আমাদের একটু পরিচয় করিয়ে দাও। আমি বললাম ঠিক বলেছিস তো, এই ডাকবো গফুরকে। সুজয় বলল, ডাক না। আমি বাগানে এসে অনেক হাঁক ডাক করলাম, কিন্তু কোথাও গফুরকে খুঁজে পেলাম না, তার কোনো সাড়া শব্দও পেলাম না। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। কি নিদারুণ অন্ধকার চারিদিকে। পাশের ঘর থেকে স্ত্রীলোকের গলায় খিলখিল 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 হাসির শব্দ শোনা গেল। সুজয় বলল, এই সুযোগে এইবার বরং শিকল নেড়ে ওদের ডাকা যেতে পারে, সেটা কিন্তু আরও খারাপ হবে। আমি বললাম, খারাপ হবে কেন? আমরা চালাকি করে একটা দেশলাই চাইব। অন্ধকারে যে কেউ ইচ্ছে করে দেশলাই চাইতে পারে। তাছাড়া সত্যিই তো আমাদের কোনো মতলব তো নেই, শুধু এই পেতপুরীর মতো ভয়ঙ্কর নির্জনতার একটু মানুষের সান্নিধ্য চাই। এই বলে সুজয় এগিয়ে গিয়ে দরজার শিকল খুলে একবার ঝনঝন ঝনঝন শব্দ করলো। মুখে বলল, যদি কিছু মনে না করেন তো দরজাটা খুলবেন একবার। বলার সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে গেল। সেই সঙ্গে গত রাতে ট্রেনের মধ্যে যে মিষ্টি গোলাপের গন্ধটা পেয়েছিলাম, সেই গন্ধে ঘরেও ভরে উঠল ঘর। আমার সারা শরীর হিম হয়ে গেল তখন। হবে নাই বা কেন, এই মিষ্টি গন্ধের সঙ্গে তো সেই অশুভ আবির্ভাব হয়েছিল কালকে রাতে। এই অশুভ গন্ধই তো আমাদের বারবারে বলে দিচ্ছিল যেখানে কিছু অশুভ হতে চলেছে। তবে কি আবার আমরা সেই পেতনির পাল্লায় পড়লাম? যা কালকে আমরা মনে করেছিলাম তার থেকে নিষ্কৃতি পেয়েছি, নিষ্কৃতি কি আমরা পাইনি? কিন্তু না, এই অন্ধকার ঘরে কেউ কোথাও নেই। সুজয় বলল, এই ঘরে কে আছেন? অনুগ্রহ করে একটা দেশলাই ধার দেবেন আমাদের। আমি ভয়ার্ত গলায় বললাম, এ ঘরে কেউ নেই সুজয়, চলে আয়। ও তবুও ঘরে ঢুকলো, আর ঢোকা মাত্রই সেই অন্ধকারে একটি হাত এগিয়ে এলো। এই নিন দেশলাই। বলা বাহুল্য, সে হাত একটি মেয়ের। সুজয় তার থেকে দেশলাইটা নিতে হবেই হো হো করে হেসে উঠল। সুজয় দেশলাইটা হাত পেতে নিতে যাবে এরকম সময় হাসি। আমি সভয়ে পিছিয়ে এলাম। এইবার একটু একটু করে অন্ধকারে তার ছায়া শরীর স্পষ্ট হলো। তাকে দেখেই চমকে উঠলাম। এ আর কেউ নয়, কাল রাতে সেই রহস্যময়ী নারী। আমি তখন এক লাফে বাইরে বেরিয়েছি, একেবারে রাস্তার মোড়ে। সেখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলাম, গফুর, ও গফুর। আমার চিৎকার শুনে মোড়ের মাথা থেকে গফুর এবং আরও কয়েকজন ছুটে এলো। কি হলো বাবুজি, কি হলো? এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন, কিন্তু ভয় পেয়েছেন কেন? হ্যাঁ, তোমরা সবাই এসো, গিয়ে দেখবে চলো কি অঘটন ঘটে গেছে, দেখবে চলো। গফুর বলল, কি হয়েছে? আমি বললাম, গেলেই দেখতে পাবে, চলো, দেরি করো না, তাহলে আমার বন্ধুকে আর বাঁচাতে পারবো না। এই কথায় সবাই একবার মুখ চাওয়াচাই করলো। তারপর গফুরের ডাকে অন্তত জনা দশেক লোক ছুটে এলো হৈ 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 করে। গফুর বলল, আমি বারবার মানা করেছিলাম পাশের ঘরের দরজা খুলবেন না, খুলবেন না। আমি আপনাদের দরজা খুলতে বারণ করেছিলাম, নিশ্চয়ই খুলেছেন আপনারা সেই দরজা। আমি নতমস্তকে বললাম, হ্যাঁ। গফুর বলল, কেন খুলেছিলেন? ততক্ষণে আলো এসে গেছে। আমরা ঘরের ভিতরে গিয়ে যা দেখলাম তা বড়ই মর্মান্তিক। ঘরের মধ্যে সুজয়ের দেহটা ঝুলছে, সে ছাড়া সে ঘরে আর কারোর অস্তিত্বই নেই। আমার মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করতে লাগলো। সেই রাতেই আমি মাধবী লজ ত্যাগ করে স্টেশনের কাছে এক বাঙালি বাড়িতে আশ্রয় নিলাম।
ওদের মুখেই শুনলাম কিছুদিন আগে মাধবীলাজের ওই ঘরটিতে এক যুবক আত্মহত্যা করেছে। তারপর থেকেই ওই ঘরটি বন্ধ থাকে, কাউকে ভাড়া দেওয়া হয় না ওই ঘরটা। ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিয়ে সেই রাতেই আমি সুজয়ের বাবাকে টেলিগ্রাম করলাম। টেলিগ্রাম করতে গিয়ে এমনই এক সংবাদ পেলাম যাতে আমার চিত্র দারুণভাবে বিচলিত হলো। সংবাদটি হলো এইরকম, মর্গে নিয়ে যাওয়ার সময় ভ্যান থেকেই নাকি সুজয়ের লাশটি উধাও হয়ে গেছে। ভ্যানের মধ্যে থেকে সুজয়ের লাশ নামানোর সময় সে ভ্যানে কোনো লাশ পাওয়া যায়নি। কাল ওর বাড়ির লোকেরা এলে কিভাবে যে কৈফিয়ত দেব তা ভেবে আমি আর পারছিলাম না। কি বলবো ওদেরকে, কি বলবো? বেশ তো একা একা আসছিলাম আমি, কেন যে ওকে সঙ্গে নিতে গেলাম, কেন যে জড়াতে গেলাম ওকে, তা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। তবুও ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরলাম। ফিরে আসতেই আর এক চমক। যে বাড়িতে উঠেছিলাম সেই বাড়ির ভদ্রলোক বললেন, ভাগ্যের কি পরিহাস দেখুন। এদিকে দুই বন্ধুতে বেড়াতে এসে একজনকে হারিয়ে বসলেন, অন্যদিকে ট্রেনের কামরায় হারিয়ে যাওয়ার জিনিস ঘরে বসে বসেই ফেরত পেলেন। আমি বিস্মিত হয়ে বললাম, ট্রেনের কামরায় হারিয়ে যাওয়া জিনিস মানে কি? আমার তো কিচ্ছু হারায়নি। সেই ভদ্রলোক বললেন, সে কি, না হারালে এটা তাহলে কার? আমার দু চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। এ যে ট্রেনের কামরায় ফেলে আসা মেয়েটির স্যুটকেস। বললাম, এ আপনি কোথায় পেলেন? একটু আগে একটি মেয়ে এসে দিয়ে গেছে আমাকে। ভয়ে আমার মুখ শুকিয়ে গেল, বুকের ভেতরটা ঢিপ 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 করতে লাগলো। এবার কি আমি ওর গ্রাস? বললাম, কিছু বলে গেছে মেয়েটি? বলেছে আপনারা নাকি একই ট্রেনে আসছিলেন, ভুল করে সে আপনার স্যুটকেসটি নিয়ে যায়, তাই এটি ফেরত দিতে এসেছে। আর বলে গেছে অম্বিকা কুণ্ডুর বাড়িতে আপনাকে একবার দেখে যেতে, আপনাকে একবার দেখা করে যেতে অম্বিকা কুণ্ডুর বাড়িতে। কে অম্বিকা কুণ্ডু? তা তো আমি জানি না। কোথায় থাকেন তাও আমি বলতে পারবো না। তবে আমি আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে স্যুটকেস হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। ভদ্রলোক বলেন, কি করেন কি মশাই? এই রাত দুপুরে কোথায় চলেছেন? একে এইরকম একটা ব্যাপার এই আপনার বন্ধুর সঙ্গে ঘটে গেল, এই ঘটনা ঘটে যাওয়ার পর তার উপর অচেনা জায়গায় কার খপ্পরে পড়বেন তার ঠিক আছে? কিন্তু আমার মনের মধ্যে তখন আর কি, আমি আর আমার মধ্যে নেই। কি এক অদৃশ্য শক্তি ভর করে আমাকে যেন হাওয়ায় উড়িয়ে নিয়ে চলল। রাস্তা দিয়ে আমি চলেছি না স্বপ্নের ঘোরের মধ্যে চলেছি আমি নিজেই জানি না। কোথা দিয়ে কিভাবে যে গেলাম তা এখনও আমি মনে করতে পারি না। আমি নিজে গিয়েছি না কেউ আমাকে নিয়ে গিয়েছে আমি তাও জানি না। তবে একটা প্রাসাদ প্রমোদ বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে সাড়া এলো, কে? এটা কি অম্বিকা কুণ্ডুর বাড়ি? হ্যাঁ, একটু দাঁড়ান। আমি দাঁড়িয়েই আছি। এমন সময় দরজা খুলে বেরিয়ে এলেন এক সুশ্রী সুন্দরী তরুণী। তাকে দেখেই আমার হাত থেকে স্যুটকেস পড়ে গেল। আমি অস্ফুট একটা আর্তনাদ করে জ্ঞান হারালাম। পরদিন সকালে জ্ঞান যখন ফিরল তখন দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে আমার চারপাশে। সবাই বলছে, কি ব্যাপার, কি ব্যাপার? কাল রাতে হঠাৎ আপনি এরকম অজ্ঞান হয়ে পড়ে গেলেন কেন? কি হয়েছিল কাল আপনার? কাকে দেখে এরকম ভয় পেলেন আপনি? আমি তখনও সেই মেয়েটির দিকে তাকিয়ে আছি, কেননা মেয়েটি আমার পাশেই বসেছিল। আমি ভয়ে ভয়ে বললাম, ও ওকে দেখে, ওকে চলে যেতে বলুন, ওকে দেখেই আমি ভয় পেয়েছিলাম। সরে যাওয়া দূরের কথা, ও আমার আরও কাছে এগিয়ে এসে বলল, কেন চলে যাব কেন? আমি কি ভূত নাকি পেতনি? তাছাড়া আপনি আমাদের যা উপকার করেছেন তা তো ভুলবার নয়। এই স্যুটকেসের ভেতরে 10 ভরির মতো সোনার গয়না আর 50,000 টাকা ছিল। ও জিনিস হাতে পেয়ে কেউ ছেড়ে দেয়?
আপনি মহানুভব, বিশাল ভালো মানুষ, তাই আপনি ফেরত দিতে এসেছেন। আমি বললাম, দেখুন, আমার যেন কীরকম সব গোলমাল হয়ে যাচ্ছে। আপনি কে? মেয়েটি বলল, আমি চন্দনা। কিন্তু ওই স্যুটকেস আপনার হাতে এলো কী করে? কেন? আপনিই তো দিয়েছেন। আমি দিয়েছি? মেয়েটিকে আমি বললাম, হ্যাঁ, একটু মনে করে দেখুন কিভাবে কি হলো। মনে হচ্ছে অলৌকিক ব্যাপার কিছু ঘটে গেছে। আমি এবার সাহস পেয়ে উঠে বসলাম। আগাগোড়া সমস্ত ঘটনার কথা খুলে বললাম। ওদেরকে আমি সমস্ত কিছু বললাম। কিভাবে মেয়েটি ট্রেনে হাতল ধরে ঝুলতে ঝুলতে আসছিল হাতে একটি স্যুটকেস নিয়ে, কিভাবে আমি ট্রেনের দরজা খুলে দিয়েছি, আমার বন্ধু খুলতে চাইছিল না, তার সত্ত্বেও আমি খুলে দিয়েছি। ওনার ভিজে জামা কাপড় অবস্থায় ছিল। আমরা বললাম, জামা কাপড় খুলে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে। জামা কাপড় পরিবর্তন করলো। বাথরুম যাবার নাম করে সেই বেরিয়ে গেল, আর তার কোনো দেখা পাওয়া গেল না। সে দরজা জানলা খুলে একগুচ্ছ গোলাপের গন্ধ ট্রেনের ভেতরে ভরে চলে এসেছিল। এসব মর্মান্তিক ঘটনা, এগুলো কি? চন্দনারা বললেন, আচ্ছা, আমরা হচ্ছি দুই বোন, চন্দনা ও বন্দনা। আমরা যমজ। বাবা মায়ের সঙ্গে দুর্গাপুরে থাকতাম। এটা আমাদের মাসির বাড়ি। একবার বন্দনা পরিচিত একটি ছেলেকে বিয়ে করতে চাইলে বাড়িতে প্রচণ্ড আপত্তি ওঠে সেই বিয়ে নিয়ে। বন্দনা তাই এক রাতে ওরই বিয়ের জন্য রাখা গয়না আর ওরই বিয়ের জন্য রাখা টাকা নিয়ে ও পালিয়ে যায়। হয়তো সে মাসির বাড়িতেই আসতো, কিন্তু দৈবাক বলে না, দুর্যোগ, বিপাক, তার সে ইচ্ছে পূরণ হলো না। সেও ছিল এক দুর্যোগের রাত। স্টেশনের কিছু লোক ওকে মধ্যরাতে সাপ্তাহিক নর্থ বিহার এক্সপ্রেসের চলন্ত গাড়িতে উঠতে দেখে। কম্পার্টমেন্টারের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সমস্তটাই ভেতরে ঢুকতে পারেনি বেচারি। পরে কিছু দূর যাওয়ার পর দেহের ভারসাম্য রাখতে না পেরে হাত ফসকে পড়ে যায়। পরদিনও ডেড বডি পাওয়া গেলেও এই স্যুটকেসের সন্ধান কেউ দিতে পারেনি। আমি বললাম, আশ্চর্য, যদি ওর প্রেতাত্মাই আমাকে দেখা দিয়ে থাকে, তাহলে বারবার ও ট্রেনের টয়লেটের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছিল কেন? সেটা তো আমাদের পক্ষে বলা খুব শক্ত, সেটা তো আমি জানি না। তবে মাধবী লজে যে ঘরে কাল রাতে ওই মর্মান্তিক ঘটনা ঘটে, সেই ঘরে এক যুবক বন্দনা দুর্ঘটনার খবর কাগজে বেরোনোর পরই আত্মহত্যা করে। হয়তো এমনও হতে পারে ওই ছেলেটি বন্দনার পরিচিত সেই ছেলে। যাই হোক, পরিচিত পর্ব সেরে উঠতে যাচ্ছি, এমন সময় চমকের পর চমক। হঠাৎ দেখি সুজয় তার মা বাবাকে সঙ্গে নিয়ে এসে হাজির হয়েছে। নেহাত দিনের বেলা তাই, তা নলে হার্ট ফেল হয়ে যেত আমার। তবুও আমার শরীরের সমস্ত রক্ত তখন বুকে এসে গেছে, মুখে জমাট বেঁধে গেছে। কোনো রকমে বোন, সুজয়, তুই? হ্যাঁ, আমি। কী সব উল্টোপাল্টা টেলিগ্রাফ করেছিস বলতো? টেলিগ্রামে এত উল্টোপাল্টা করেছিস কেন? হ্যাঁ, টেলিগ্রামের তুই মানে জানিস? এসব উল্টোপাল্টা কথা বলার কি মানে হয়? তুই কি ভূতে পেয়েছে, না তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর সঙ্গে কখন এলাম? আর আমি আত্মহত্যাই কখন করলাম? আর আত্মহত্যা করবই বা কেন, আমাকে বলতে পারিস? এলাম কখন মানে? মাধবী লজে একবার চল তো, সবই সাক্ষী দেবে তুই এসেছিলি আমার সাথে কিনা। কি আশ্চর্য! তুই বিশ্বাস কর, সেই রাতে এই প্রচণ্ড বৃষ্টির জন্য ঘর থেকে বেরোতেই পারিনি আমি ধরে নিলাম তুইও বোধ হয় যাওয়ার ক্যান্সেল করেছিস। কিন্তু তুই যে কার সঙ্গে এসেছিস তা ভগবানই জানেন। আমি মনে করলাম এই ঝড় বৃষ্টির মধ্যে তুই যাবি না, সব প্রোগ্রাম আমাদের ক্যান্সেল, তাই আমি বাড়ি থেকে বেরোইনি। আমি বেরোতাম কি করে এত ঝড় বাদলে বৃষ্টির মধ্যে? তোরা একটু বোঝা উচিত ছিল। কাল তো টেলিগ্রাম পেয়েই মাথা ঘুরে গেছে আমার।
ভাবলাম আমি না যাওয়ায় রসিকতা করে তুই মনে হয় টেলিগ্রাম করেছিস। কিন্তু এটা যখন বাবাকে বললি তখন যৎপরনাই হয়ে গেছে। তখন কেন জানি আমার মনে হলো কোথাও একটু গোলমাল তো নিশ্চয়ই হয়েছে। তাই বাবা মা দুইজনাকে সঙ্গে নিয়েই আমি হাজির হয়েছি। সুজয়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। বরং আমার যে মাথা খারাপ হয়নি তার প্রমাণস্বরূপ মাধবী লজের গোপুরের থেকে স্থানীয় যেসব সকলের যারা দেখেছিল সুজয়কে ঝুলতে গলায় দড়ি অবস্থায়, তারা সে সাক্ষী দিয়েছে। এমনকি মর্গে নিয়ে যাওয়ার পথে লাশ উধাও হয়ে যাওয়ার ব্যাপারটাও তারা কিন্তু কেউ গোপন রাখেনি। ভৌতিক ঘটনা এমন রোমাঞ্চকর নাটকীয়তা আমাদের সকলেই বিস্মিত করে দেয়। তাহলে সুজয় কার সাথে এসেছিল ট্রেনে করে? কেই বা দুজন এসে ট্রেনে দরজা রাত কাটালো, ট্রেনের দরজা খুলতে দিচ্ছিল না। সেই দুজন কে ছিল? কে ছিল, কী ছিল না ছিল এত তর্ক বিতর্ক করে দরকার নেই। যদি কেউ বিশ্বাস করতে চায় তো সে বিশ্বাস করবে, যদি না বিশ্বাস করে সে বিশ্বাস করানোর দায়িত্ব আমার নয়। এটা সবারই নিজের নিজের ব্যাপার। মানলে অনেক কিছুই, না মানলে কিছুই নয়। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি বৈশাখী, কণ্ঠে বৈশাখীতে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার। তোমাদের সাহায্য ছাড়া আমি বেশি দূর আগাতে পারবো না। তোমাদের এরকম সুন্দর সুন্দর গল্প আমি উপহার দিতে পারবো না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।